আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি ঝর্ণা সোয়াল থেকে। আজকে সকালবেলা আমি নাস্তা বানিয়েছি, কিন্তু ওই তো প্রত্যেকবারের মতন আজকেও আমি হয়তো সেই ভিডিওটা দিতে পারিনি। আজকে আমার বাসায় হুজুরের খানা আছে সকাল থেকে রাত অবধি পর্যন্ত। তো আমি আজকে কি আয়োজন করছি এবং কী কী রান্নাবান্না করবো সব আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনাদেরকে গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি একসঙ্গে কিভাবে মশলাগুলো তৈরি করি। আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একসঙ্গে আমি এগুলো একসঙ্গে ব্লেন্ডার করব। আলাদা আলাদাভাবে আমি কিছুই করব না। চেষ্টা করছি যে আপনাদের মাঝে আমি কতটুকু তুলে ধরতে পারি আর কতটুকু কার উপকারে আসবে জানি না। আমার মতন হাজারো কোটি কোটি ব্লগার আছে বাংলাদেশে, তারা তো প্রতিনিয়ত আপনাদেরকে এটা ওটা করে দেখায় কীভাবে তারা করে। কিন্তু আমি গ্রামে বাস করি, আমি এত বড় ব্লগার না, কিন্তু আমি চেষ্টা করছি যে আমি যেটা করি দৈনন্দিন জীবনে সেটা আপনাদের মাঝে তুলে ধরার। এইভাবে আমি আদা রসুনগুলো নিলাম, এভাবে কুটে নিব, তারপরে একত্রে আমি এটাকে ব্লেন্ডার করব। আমাদের এইদিকে গ্রামের সাইডে ভালোই ঠান্ডা পড়েছে ইদানিং দেখছি। সকালবেলা শরীরে অলসতা ধরে গেছে, মনেই হয় না লেপের তল থেকে উঠি বা ভিতর থেকে নামি বা ঠান্ডা একটু কাজ করি। আর আমার একটু ঠান্ডার সমস্যা আছে, যেটা আমার শীত আসলে শুরু হয়ে যায়, আমি ঠান্ডায় আমার খুব সমস্যা হয়ে যায়। তো চলে আসলাম আপুরা রান্না করার জন্য। দেখলেন ওখানে মশলা রেডি করছিলাম, মশলা বাটা হয়ে গেছে, এখন ব্লেন্ডারে দিয়ে বাটলাম আর সব কিছু রেডি করলাম আজকে কি কি রান্না করে হুজুরকে খাওয়াবো। আর এই তো দেখেন আমি আজকে পটল দিয়ে গুঁড়া চিংড়ির ভর্তা করব। লোভনীয় হবে পটলটা ভর্তা, তার সাথে আছে ধনিয়ার পাতা, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, পটল এবং যাবে পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া তো কোনো কিছুই আমাদের হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটুকু তৌফিক জুটিয়েছে সেটুকুই খাওয়াচ্ছি। প্রথমে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক, তারপরে একে একে সব উপাদানগুলো দিয়ে দিব। ভর্তা না হলে তো হয় না। আজকে মৌলবীর খানা আছে আমার বাসায় আলহামদুলিল্লাহ, তো যে কোনো একটা ভর্তা তো দেওয়া চাই। তো চিন্তা করলাম যে পটলের চোষাটাকে কাজে লাগাবো, কারণ পটলের কেজি অনেক হয়ে গেছে, তো ফেলে দিলে তো সবই চলে যাবে, টাকাই চলে যাবে। তো পটলের চোষাটা দিয়ে আমি একটু জালি চিংড়ি মাছ দিয়ে একটু ভর্তা করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তারপরে দিয়ে দেবো পটলের চোখা। পটলের চোখা যদি একটু করে ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক রুচি মুখে আসে, কারণ অনেকজনের আছে যে মুখে রুচি থাকে না, কিছু ভালো লাগে না, ভাত খেতে ইচ্ছা করে না। তো এভাবে যদি আপনারা বানিয়ে খান বাসায়, তাহলে আমি মনে করবো যে অনেক লাভ হবে। তাকে আর রুচির ওষুধ খাওয়া লাগবে না, এটা একটা রুচির ওষুধ হিসাবে কাজ করবে। এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন আমি সাথে দিয়ে দিব রসুন এবং কাঁচামরিচ।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি এই ভর্তাটা বলেন আর নানা রকমের ভর্তা কিন্তু আমি খেতে খুব পছন্দ করি এবং বানাতেও পছন্দ করি। বিশেষ করে এই শীতের সময় আমার এই ভর্তাগুলো খেতে ভালো লাগে। আর আমরা রাজশাহী বাড়ি, আমরা কিন্তু শুটকি মাছ সেরকমভাবে খেতে অনেকজনেই পারি না। অনেকজন আছে গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু আপনার ভাইয়ের চাকরির সূত্রে আমাদেরকে বাইরে বেশিরভাগ থাকা লেগেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন বিভাগে। তো সেক্ষেত্রে কিন্তু আমি শুটকি খাওয়া শিখে গেছি। তাহলে আমিও কিন্তু শুটকির গন্ধটা সহ্য করতে পারতাম না। আমার কাছে কেমন কেমন লাগতো, মনে হচ্ছে যে বমি করে দিব। কিন্তু আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন সেই সূত্রে চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট বা কুমিল্লা ওই দিকের মানুষ কিন্তু শুটকির ভক্ত, মানে শুটকি ওদের, আমি মনে করি মাছ এবং শুটকি প্রধান খাবার। কারণ ওদের শুটকি থাকা চাই আর চাই প্রত্যেকটা খাবারের সাথে, প্রত্যেকটা ভাতের সাথে ওরা খাবে। তো আমার সঙ্গে যেহেতু বাইরে অনেকজনা ছিল, আমরা একসঙ্গে ছিলাম, এই জন্যে এই শুটকি খাওয়াটা আমি কিন্তু ওখান থেকে শিখেছি। আর মাশাআল্লাহ এখন ভালো শুটকি রান্না করতে পারি আমি, ভালো হয় শুটকি ভর্তা করতে, শুটকি রান্না নিজে নিজে শিখে গেছি। আর তো শুটকি মাছ কিন্তু গন্ধ লাগবে না যদি সেরকমভাবে আপনারা টেকনিক খাটিয়ে যদি শুটকি ভর্তা করেন বা শুটকি রান্না করেন। আমি যেভাবে করে থাকি, প্রথমে যে শুটকি হোক না কেন, শুটকি মাছটাকে আপনারা একটু গরম পানি করে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি এইভাবেই করেছি, এগুলো একবারে ছোটো ছোটো জালি শুটকি, এগুলো কিন্তু বাসা ওইভাবে লাগে না। তো গরম পানির ভিতরে যদি আপনারা শুটকি মাছ এইভাবে ধুয়ে ভালো করে আবার ঠান্ডা পানিতে 2-3 বার করে ধুয়ে নেন, তাহলে কিন্তু শুটকির গন্ধ একবারে থাকবে না। শুটকি মাছটা খেতেও ভালো লাগবে, আর একবারে গন্ধ পাবেন না বললেই চলে। আমি কিন্তু এইভাবে শুটকি ভর্তা করে, আপনার ভাইয়াও আগে খেত না, কিন্তু আমার সঙ্গে থাকার পরে বলে যে আমি তো শুটকির গন্ধ একদম পাই না, আমার তো মনে হচ্ছে যে শুটকিই নাই, স্বাভাবিক রান্নাবান্না হচ্ছে। তা বললাম যেভাবে টেকনিক খাতে যদি রান্না করা যায় তাহলে সবাই শুটকি খেতে পারবে, সমস্যা নেই। তো এর সঙ্গে আমি এখন কালো জিরা দিয়ে দিব, কারণ কালো জিরাটাও কিন্তু খুব শরীরের জন্য উপকার সব কিছুর ক্ষেত্রে। তো দিয়ে দিলাম। আর আমি প্রত্যেক কিন্তু কালো জিরা খেয়ে থাকি। কালো জিরা অনেক উপকারে আসে, আমাদের শরীরের অনেক রোগ ব্যাধি আছে সেটা কমিয়ে রাখে এবং রোগ ব্যাধিকে প্রতিরোধ করতে অনেক সহযোগিতা করে। তো আমি অল্প জ্ঞানে আমি যেটুকু জানি সেটুকুই করছি। আমি কোনো ডাক্তারের পরামর্শ নিইনি বা কারো কথা অনুযায়ী না, যেটা আমার মনের দিক দিয়ে ভালো লেগেছে বা আমার অল্প জ্ঞানে যেটুকু ভালো লেগেছে সেটুকুই করার চেষ্টা করেছি। তো এই যে দেখেন আস্তে আস্তে এইভাবে ভাজবেন, পটলের চোখাটাও আস্তে আস্তে হয়ে যাবে। তো ভাজতে ভাজতে একটা কথা মনে পড়ে গেল, আমার ছোটো মেয়েটা যখন পেটে ছিল আমি কিছুই খেতে পারতাম না। তো বিশেষ করে খালি আমার মনে হতো যে আমি একটু ঝাল খাই, অতিরিক্ত ঝাল পছন্দ করি, ঝাল খাই, খুব ঝাল খাই, যে মানুষ আমি অত বেশি ঝাল খাই না। কিন্তু বাবু আসার পরে তখন আমি প্রচুর পরিমাণে ঝাল খাওয়া শুরু করলাম। তো ঝাল খাওয়ার পরে তখন এরকম শুটকি মাছ আর এরকম পটল ভর্তা, নানা এরকম ভর্তা বলেন, সেগুলোও কিন্তু আমি গরম গরম ভাতের সঙ্গে আমি খাই। তো আমার মিনিমাম আমার 3-4 মাস কোনো রুচিই ছিল না মুখে, আমি কিছুই খেতে পারতাম না। কিন্তু এরকম করে কেউ যদি আমাকে ভর্তা বানিয়ে দিত মুখরোচ, তাহলে কিন্তু আমি মাশাল্লাহ অনেকটুকু ভাত খেয়ে নিতাম এবং আমাকে বলাই লাগতো না ভাতের কথা, আমি অনেকবার ভাত খেয়ে নিতাম। এইভাবে আস্তে 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 হারিয়ে যাওয়ার রুচিটা আমার ফেরত চলে আসে। স্বাভাবিক সবাই প্রেগনেন্সি অবস্থায় সবার তো সিমটম একরকম থাকে না, তা আমার এক একটা বাচ্চার সময় এক এক রকম ছিল। তো আমার ছোটো মেয়েটার বেলায় সব কিছু ব্যতিক্রমই ছিল। তো ব্যতিক্রম ব্যতিক্রম অনেক খাবারও খেয়েছিলাম, যেগুলো আমি স্বপ্নে কখনোই ভাবতাম না যে আমি এগুলো খাবো। তো সে পেটে থাকাতে কিন্তু এমন এমন কাজগুলো করতাম যেগুলো অবিশ্বাস্য, কখনো আমি করিনি। তো দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় ভর্তাটা তৈরি হওয়ার জন্য ডান। এখন আমি শুধু এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেব, আর পেস্ট করার পরে লাস্টের দিকে আপনাদেরকে দেখাবো যে সেটা কেমন হয়েছে। চলে আসলাম আরেকটা রান্না নিয়ে আপনাদের মাঝে। তখন দেখলেন ইলিশ মাছ আমি কাটলাম, এখন ইলিশ মাছ দিয়ে আমি পটলটাকে সুন্দর করে আজকে ঝোল ঝোল করবো। আর এই যে আমার মশলা হয়ে গেছে, এখানে সব কিছু আছে, আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সরিষা সব রকম মশলা আছে। তো এভাবে আমাকে আর জায়গা জায়গা বাটা লাগেনি বা প্রয়োজন হয়নি আমার, আমি এইভাবে করে থাকি। এক একজনের বুঝি একরকম তো, বা এক একজনের কাজের সিমটমটা একরকম। তো আমার কাছে যেটা ইজি মনে হয় রান্নার ক্ষেত্রে আমি সেটাই করে থাকি। আমি কে কী বললো না বললো সেটা আমি কানে দিই না, কারণ রান্নাটা তো আমাকেই করতে হবে, সংসারটা আমার। তা আমি চিন্তা করে দেখি যে এটা আমার জন্য অনেকটা কাজ কমিয়ে দেয় বা সময়টা অনেক আমি কমায় নিতে পারি। হ্যাঁ, তো এই জন্য আমি এইভাবেই আমি করে থাকি। আমি বলবো না যারা আপনারা আলাদা আলাদাভাবে সব কিছু করেন এটা খারাপ না, এটা আমি একসময় করতাম, কিন্তু এখন ওই যে সময় বাঁচানোর চেষ্টা করে থাকি আমি। তো সময় বাঁচানোর চেষ্টা করে আমি দেখলাম যে না, এইভাবে একসঙ্গে মশলাটা করব, যেন আমি রান্না তো আমি একই জায়গায় দিচ্ছি, তরকারির মধ্যে তো সব মশলা একসঙ্গে যাচ্ছে, তাহলে আলাদা আলাদা কেন রাখবো, এইভাবেই দিয়ে যায়।
আজকে পটল আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব, যেহেতু আজকে হুজুরকে খাবার দিতে হবে। আরও কী কী রান্না করবো অবশ্যই আমার সঙ্গে থাকবেন, দেখবেন। আলহামদুলিল্লাহ, আমাকে মাসে হয়তো 2 থেকে 3 বার আমার সময় হয় খাবার দেওয়ার। এইভাবে আমি রান্না করে থাকি। যারা আমার নতুন সদস্য আছেন তাদের জন্য বলছি, আর যারা পুরনো আছেন তারা তো অবশ্যই আমার ভিডিওতে দেখেছেন, আর যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব বেশি বেশি করে দেবেন এই বোনটাকে। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারে, আর একটা লাইক কিন্তু আবার আমার ভিডিওটাকে আরেকজনকে দেখার সুযোগও করে দিতে পারে। তো আপনাদের কাছে আমি এটাই বলবো যে আপনার এই বোনটাকে আপনারা একটু মনে রেখে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে। ভিডিওটা করি সবাইকে দেখেই শখের বসেই করি, যে ঘরের ভিতরে বসে বসে এমনি এমনি থাকবো। রেগুলার প্রতিদিন তো আমরা কাজ করেই থাকি, সে কাজগুলো না হলে সবার মাঝে একটু শেয়ার করলাম। সবাই সব আপুরা যার যার সংসারে কী কী করছে, যার যার লাইফে কী কী ঘটছে সব কিছু শেয়ার করে থাকে, ভালো লাগে দেখতে। আমি কিন্তু প্রত্যেকজনের ব্লগ দেখে থাকি। আমার ভিতরে এরকম হিংসা বিবাদ কিছু নাই যে আমি একটা ব্লগ আর আরেকজনের ব্লগ কেন দেখবো না, কিন্তু হ্যাঁ, আমি সবার ব্লগ দেখে থাকি, ভালো লাগে আমার। কম বেশি সবার ব্লগে আমি দেখি, খুব ভালো লাগে। এবং প্রত্যেকটাকে যে আমি লাইক, কমেন্ট করি, শেয়ার করি এবং সাবস্ক্রাইবার করে দিই, যে আমার হোক না আগে আর একটা আপুর হোক, ভালো লাগবে। তো সেও তো একটা গৃহিণী, সবারই তো মনের একটা ইচ্ছা আছে যে এই ভিডিও করে হয়তো কিছু সংসারের জন্য তারাও কিছু করতে পারবে বা নিজের পায়ে তারাও দাঁড়াতে পারবে। যে একটা গৃহিণীও কিন্তু অনেক কিছু করতে পারে, চাইলে। আমি ইলিশ মাছগুলোকে এভাবে কিন্তু আগে কষিয়ে নিই, কারণ বড় বড় ইলিশ হলে যখন ভেজে খাবো তখন কিন্তু আমি শুধু ভেজেই খাবো। আর যখন আমি দেখবো যে নান তরকারির সঙ্গে রান্না করছি তখন আমি এইভাবে এক্সট্রাভাবে একটু কষিয়ে নেবো। তাহলে কী হয়, এই মশলাগুলো দিয়ে ইলিশ মাছের ভিতরে ঢুকে এবং সেটা আরেকটু সুস্বাদু হয়ে যায় আর টেস্টিও হয়। এভাবে কারা কারা রান্না করা অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার মতন করে রান্না করার চেষ্টা করি, যেহেতু এত বছর রান্না করতে করতে এইটুকু তো অভিজ্ঞতা অবশ্যই হয়ে গেছে। এখন আমার কষানো হয়ে গেল এই মাছ। এখন আমি একটা একটা করে তুলে নিব, আর যে অবশিষ্ট যে মশলাটা কড়াইয়ে রয়ে যাবে সেগুলোর ভিতরে আমি পটলটা আলুটা কষিয়ে নেব। তাহলে এইগুলো কিন্তু একসঙ্গে আবার হয়ে যাবে, যতটুকুই থাকুক না কেন। এইভাবেই কিন্তু আমি রান্না করে থাকি, ভালো লাগে আমার কাছে। মশলাটাও মাছের ভিতরে ঢুকে গেল এবং আপনার তরকারির মধ্যে সেম থাকলো। এখন আমি এর ভিতরে এই পটলগুলো আর আলুগুলো দিয়ে দেবো। রান্না করার সময় কিন্তু প্রত্যেকবার এইভাবে গ্যাসের চুলাতে অনেক কিছু তেল ছিটা পড়ে, তো যারা রান্না করে তারাই শুধু জানে। একে একটু কষানোর জন্য আমি একটু ঢেকে দিব, এটা ভালো করে যেন কষানো হয়ে যায়। এইভাবে সুন্দর করে করে কষাতে হবে আগে। যত বেশি তরকারি কষাবেন তত বেশি কিন্তু মজা হবে, টেস্টি হবে। কারণ রান্নার ভিতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, আর আপনার কষানোর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এর ভিতরে অনেকগুলো মশলা ঢুকে যাবে সুন্দর। আরেকটু কষাতে হবে, আরেকটু কষানোর পরে ঝোল আর মাছ দিয়ে দেবো। এই তো প্রায় আমার মাংস কষানো, মানে মাংস সরি মাছের আলু এবং পটল কষানো ডান। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আপনি যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ততটুকু পানি দিলে যথেষ্ট, বেশি না দিলেও হয়, সেটা আপনাদের ব্যাপার। যার যার ব্যক্তিগত বিষয় যে কতটুকু ঝোল খাবে। কিন্তু কষানোর মধ্যে তরকারির একটা মজা, খুবই মজা হয়। যেহেতু আলুটা সিদ্ধ হবে ভালো করে, আরেকটু তরকারির ভিতরে মশলাগুলো সুন্দর মতন ঢুকে যাবে। দেখেন, দেখতে দেখতে আজানটা দিয়ে দিল। আমার রান্না প্রায় শেষের দিকে, আর একটা রান্না করলেই আমার শেষ। এখন আমি মাছগুলোও দিয়ে দিব সুন্দরভাবে। মাছের যে মশলাগুলো আছে প্লেটে সেটাকেও আমি দিয়ে দিই। দেখেন হয়ে গেল। এখন ঠিক নামানোর 5 মিনিট আগে আমি ধনিয়ার পাতা
দিয়ে নামিয়ে নেব। আর এরকমভাবে ইলিশ মাছের আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল খেতে আমার আসলে খুব মজা লাগে। কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তরকারি রান্না করতে করতে আমার ওইদিকে কিন্তু পটলের ভর্তাটা হয়ে গেছে, এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব।